বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজুর কথা শুনে অনুভবের মনে যে সন্দেহের বীজ বপন হয়েছে তা এখন মহিরুহে পরিণত হতে চলেছে। বনলতা বুঝতে পারছে না যে তার সাজানো মিথ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। গল্পের নতুন মোড়ে দেখা যায়, পরদিন সকালে বাড়ির সবাই যখন ব্রেকফাস্ট টেবিলে বসেছে তখন বনলতা খুব স্বাভাবিক হবার চেষ্টা করছে। সে বারবার লাজুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে লাজু কি আরও কিছু জানে, নাকি কালকের রইতু বলাতেই সে থেমে যাবে। কিঙ্কিনি লক্ষ্য করে বনলতা আজ খুব অন্যমনস্ক, তাই সে হেসে বলে, কি হলো বৌদি, আজ কি আবার কফি শপে ব্যাগ ফেলে আসার প্ল্যান আছে নাকি? বনলতা এই কথা একটু অপ্রস্তুত হয়ে হাসার ভান করে বলে, না না, আসলে কালকের ওই কাণ্ডের পর থেকে মনটা একটু খচখচ করছে। অনুভব তখন আর চোখে বনলতাকে দেখছিল। সে মনে মনে ভাবছিল ময়ূককে এবং কেন বনলতা তার নাম একবারও উচ্চারণ করল না, বরং একটা অচেনা ছেলের কথা বলে এড়িয়ে গেল। অনুভব ঠিক করে সে নিজে ময়ূকের ব্যাপারে খোঁজ নেবে। অন্যদিকে লাজু তার কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আজ তার খুব স্পেশাল দিন, কারণ আজ সে সাদা অপ্রণ পাবে, তার স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ। জেঠুমণি তাকে আশীর্বাদ করে বলে, তুই অনেক বড় ডাক্তার হো লাজু, মানুষের সেবা কর, তোর সারল্য জেলা কোনোদিন হারিয়ে না যায়। লাজু প্রণাম করে বেরিয়ে যাওয়ার সময় বনলতার সাথে তার ধাক্কা লাগে। বনলতা রাগ হতো স্বরে বলে, দেখে চলতে পারিস না? লাজু বিনম্রভাবে সরি বলে চলে যায়, কিন্তু বনলতার রাগ কমে না। সে মনে মনে ভাবে, এই মেয়েটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। ময়ূকের সাথে আমার সম্পর্কের কথা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায়, তবে এই বাড়ি থেকে আমাকে কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এদিকে বনলতা লুকিয়ে ময়ূককে ফোন করে আর বলে, তোমাকে বারণ করলাম না, আমাকে আর ডিস্টার্ব করবে না। কাল আমাদের লাজু দেখে ফেলেছে, আর একটু হলে সব জানাজানি হয়ে যেত। ময়ূক ওপাশ থেকে হেসে বলে, আমি তোমায় ছাড়ব না বন্যা, তুমি আমায় ঠকিয়ে ওই বড় বাড়িতে আয়েশ করছো, আর আমি এখানে একা কষ্ট পাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে আসছি। এই কথা শুনে বনলতা সিটিয়ে যায়। সে বুঝতে পারে ময়ূক সত্যি পাগল হয়ে গেছে, সে কিছু একটা করবেই। দুপুরবেলা অনুভব অফিস যাওয়ার নাম করে বেরোলেও সে আসলে বনলতার পিছু নিতে শুরু করে। সে দেখে বনলতা খুব অস্থিরভাবে একটা পার্কের দিকে যাচ্ছে। সেখানে আগে থেকেই ময়ূক দাঁড়িয়েছিল। অনুভব আড়াল থেকে লক্ষ্য করে তাদের কথা পরিষ্কার না শোনা গেলেও এটা স্পষ্ট যে তারা একে অপরকে আগে থেকে চেনে এবং তাদের মধ্যে ঝগড়া চলছে। বনলতা কান্নাকাটি করছে আর ময়ূক তাকে শাসাচ্ছে। অনুভব নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে ভাবত বনলতা তাকে হয়তো অতটা ভালোবাসে না, কিন্তু সে যে অন্য কাউকে ভালোবাসত বা এখনও যোগাযোগ রাখে, এটা তার কল্পনার বাইরে ছিল। অনুভবের মনে পড়ে যায় বিয়ের সময় বনলতার ফ্যাকাশে মুখটা। এখন সব অঙ্ক মিলে যাচ্ছে। বাড়িতে ফিরে অনুভব কাউকে কিচ্ছু বলে না, সে খুব গম্ভীর হয়ে বসে থাকে। লাজু কলেজ থেকে ফিরে খুব খুশি মনে তার সাদা কোটটা সবাইকে দেখায়। ঠাম্মি দেখে খুব আনন্দ পায় আর বলে, এই তো আমার লক্ষ্মী নাতনি, এবার আসলের ডাক্তার হয়ে দেখাবি কিন্তু। অনুভবের মন ভালো নেই। সে শুধু ভাবছে এই সত্যিটা সে বাড়িতে জানাবে কিভাবে। যদি সে সরাসরি বলে তবে বনলতা অস্বীকার করবেই, কারণ বনলতা খুব ভালো অভিনয় করতে পারে। লাজু অনুভবের কাছে গিয়ে বলে, কি হয়েছে ছোটদা, তোমার মুখটা এমন কেন? অনুভব লাজুকে বলে, কিছু না লাজু, তুই পড়াশোনা কর। লাজু বুঝতে পারে কিছু একটা হয়েছে, কারণ অনুভবের চোখে জল চিকচিক করছে। রাতে খাওয়ার টেবিলে বনলতা আবার সেই আদিক্ষেতা শুরু করে। সে অনুভবকে বলে, তুমি আজ কিছু খাচ্ছ না কেন, শরীর খারাপ নাকি? অনুভব কোনো উত্তর দেয় না। জেঠিমণি বলে, ও হয়তো কাজের চাপে ক্লান্ত, তুই বরং ওকে একটু বিশ্রাম নিতে দে। খাওয়া শেষ করে অনুভব যখন ঘরে যায়, বনলতা তখন তার কাছে এসে বলে, অনুভব, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? অনুভব সোজাসুজি বনলতার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি ময়ূককে কতদিন ধরে চেনো? এই নামটা শুনেই বনলতার হাত থেকে জলের গ্লাসটা পড়ে যায়। সে তোলাতে শুরু করে বলে, কে ময়ূক? আমি তো কাউকে চিনি না। অনুভব বলে, আর কত মিথ্যে বলবে, আজ পার্কে তোমাদের আমি নিজের চোখে দেখেছি। বনলতা বুঝতে পারে ধরা পড়ে গেছে, তাই সে এবার কান্নার নাটক শুরু করে। সে বলে, অনুভব, ও আমাকে ব্ল্যাকমেল করছে, ও আমার পুরনো বন্ধু ছিল, কিন্তু এখন ও আমার জীবন নষ্ট করতে চায়। অনুভব বলে, বন্ধু নাকি প্রেমিক? বনলতা চুপ করে থাকে। বনলতা ভাবে এই যাত্রায় যদি কোনোভাবে অনুভবের সহানুভূতি পাওয়া যায় তবে বেঁচে যাবে সে। সে বলে, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে ছাড়ছে না। অনুভব ঘর থেকে বেরিয়ে যায়। তার মনে শান্তি নেই। সে ছাদে গিয়ে একা বসে থাকে। হঠাৎ সেখানে লাজু আসে। লাজু বলে, ছোটদা, আমি জানি তুমি কেন কষ্ট পাচ্ছ। কাল আমি যে ছেলেটাকে দেখেছিলাম বনলতা দিদির সাথে, ওটা কোনো সাধারণ লোক নয়। আমি ওদের কথা কিছুটা শুনে ফেলেছিলাম। বনলতা দিদি ওকে বলছিল যে ও যেন আমাদের বাড়িতে না আসে। অনুভব লাজুর দিকে তাকিয়ে অবাক হয়। লাজু বলে, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন তোমার অবস্থা দেখে বুঝছি যে বনলতা দিদি কিছু লুকোচ্ছে। অনুভব বলে,
তুই ঠিকই দেখেছিস লাজু, বনলতার অতীত খুব অন্ধকার, কিন্তু আমি জানি না এখন আমার কি করা উচিত। লাজু বলে, সত্যিকে চিরকাল ঢেকে রাখা যায় না ছোটদা, যেটা ঠিক সেটাই করো। গ্রামের সুদেবের কথা মনে পড়ে যায় লাজুর। সে ভাবে সুদেব কত সহজ সরল, আর এখানে সম্পর্কের মধ্যে কত জটিলতা। বনলতা নিজের ঘরে বসে ফোন করছে ময়ূককে। সে রাগে ফুঁসছে। সে বলে, তুমি কেন আমার পিছু ছাড়ছ? আজ তোমার জন্য অনুভবের কাছে আমি ধরা পড়েলেছি। ময়ূক ওপাশ থেকে শাসিয়ে বলে, ভালোই হয়েছে, এবার অন্তত তুমি আমার কাছে ফিরে আসবে। বনলতা বলে, কোনো দিন না, আমি তোমাকে ঘৃণা করি। ময়ূক ওপাশ থেকে শাসিয়ে বলে, তবে কাল সকালে আমি তোমাদের বাড়িতে আসছি, সব প্রমাণ নিয়ে। বনলতা ভয়ে কু করে যায়। সে জানে কাল সকালে যদি ময়ূক বাড়িতে আসে তবে সব শেষ হয়ে যাবে। পরদিন সকালে লাজু যখন পড়ার টেবিলে বসেছে তখন দরজার বেল বাজে। বনলতা ভয়ে কাঁপছে। সে ভাবছে ময়ূক চলে এলো। দরজা খুলতেই দেখা যায় এক যুবক দাঁড়িয়ে আছে। সে নিজেকে ময়ূক বলে পরিচয় দেয়। বাড়ির সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি বলে, কে বাবা তুমি? ময়ূক বলে, আমি বনলতার সবথেকে কাছের মানুষ ছিলাম, আর এখনও আছি। আমি ওর অতীত এবং বর্তমান দুটোই। এই শুনে কিঙ্কিনি আর জেঠুমণি চমকে ওঠে। বনলতা উপর থেকে চিৎকার করে বলে, ওকে বের করে দাও, ও পাগল, ও মিথ্যে বলছে। ময়ূক হাসে আর তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে দেখায়, যেখানে বনলতা আর ময়ূকের ঘনিষ্ঠ ছবি রয়েছে। অনুভব এগিয়ে এসে ছবিগুলো দেখে। তার আর বুঝতে বাকি থাকে না যে বনলতা এতদিন তাকে ঠকিয়ে এসেছে। বাড়ির সবাই স্তম্ভিত হয়ে যায়। জেঠিমণি বলে, ছি বনলতা, তুই এত নীচ কাজ করতে পারলি? অনুভব বনলতাকে বলে, আজই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। বনলতা কান্নাকাটি করে ক্ষমা চায়, কিন্তু কেউ তার কথা শোনে না। ময়ূক বনলতার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বনলতা তখন লাজুর দিকে তাকিয়ে বলে, তুই সব নষ্ট করলি, তুই কেন ওই দিন আমাকে দেখলি? লাজু স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। সে বলে, আমি তো শুধু সত্যিটা বলেছিলাম দিদি, আমি কাউকে ছোট করতে চাইনি, কিন্তু মিথ্যের ওপর কোনো সম্পর্ক বাঁচে না। শেষ পর্যন্ত বনলতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অনুভব বিধ্বস্ত হয়ে বসে থাকে। লাজু তার পাশে গিয়ে বলে, জীবনটা একটা নতুন শুরু ছোটদা, ভেঙে পড়ো না। অনুভব লাজুর দিকে তাকায়। সে অনুভব করে যে লাজুই ছিল একমাত্র যে তাকে অন্ধকারের হাত থেকে বাঁচিয়েছিল। বনলতা ময়ূকের সাথে চলে গেলেও সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে আবার ফিরে আসবে, আর লাজুকে এর চরম মূল্য চোকাতে হবে। এদিকে সুদেব গ্রামে বসে লাজুর জন্য অপেক্ষা করছে। সে জানে না যে কলকাতায় কি বিরাট ঝড় বয়ে গেছে। লাজু ডায়েরিতে লেখে, সত্যের জয় সব সময় হয়, তবে মাঝে মাঝে তার জন্য অনেক বড় মূল্য চোকাতে হয়। অনুভবের মন থেকে বনলতার অধ্যায় শেষ হলেও একটা গভীর ক্ষত রয়ে যায়, যা সারিয়ে তুলতে হয়তো লাজুই হবে তার একমাত্র ওষুধ। সময়ের সাথে সাথে কি হয় তা দেখতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশের জন্য অপেক্ষা করতে হবে। বনলতা বাড়ি থেকে বিদায় নিলেও অনুভবের মনের ভেতরে যে ঝড় শুরু হয়েছে তা থামার কোনো লক্ষণ নেই। সে সারাদিন নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। তার চোখের সামনে বারবার ভেসে ওঠে বনলতার সেই বিশ্বাসঘাতক মুখটা। লাজু যখন খাবার নিয়ে অনুভবের ঘরের সামনে যায় তখন সে দেখে অনুভব জানালার বাইরে তাকিয়ে পাথরের মতো বসে আছে। লাজু খুব সাবধানে ঘরের ভেতরে ঢুকে বলে, ছোটদা, তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? যে তোমার যোগ্য নয় তার জন্য চোখের জল ফেলা মানে নিজেকে ছোট করা। অনুভব কোনো কথা বলে না, শুধু লাজুর দিকে একবার তাকায়। লাজু দেখে অনুভবের চোখ দুটো লাল হয়ে আছে, কান্নায় আর অপমানে। অনুভব বলে, আমি কি এতটাই খারাপ ছিলাম লাজু, যে বনলতা আমাকে এভাবে ঠকাতে পারল? লাজু অনুভবের হাত ধরে বলে, না ছোটদা, তুমি খুব ভালো মানুষ, কিন্তু সবাই তো আর হিরে চিনতে পারে না। বনলতা দিদি আসলে নিজের ভালোটাই বোঝেনি, সে এক মোহর বদলে কাজকে বেছে নিয়েছে। তুমি বরং এবার নিজেকে সামলাও, কারণ বাড়ির সবাই তোমাকে দেখেই মনের জোর ফিরে পাবে। এদিকে বনলতা ময়ূকের সাথে একটা ছোট ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে। সেখানে গিয়েই তার আসল সংগ্রাম শুরু হয়। ময়ূক এখন আর আগের মতো মিষ্টি করে কথা বলে না। সে সারাদিন নেশা করে আর বনলতাকে গালাগালি দেয়। বনলতা বুঝতে পারে সে আকাশ থেকে পাতালে আছাড় খেয়েছে। যেখানে সে রাজপ্রাসাদের মতো বাড়িতে রানী হয়েছিল, সেখানে এখন একবেলা খাবার জন্যে তাকে ময়ূকের হাতের মার খেতে হচ্ছে। বনলতা মনে মনে ভাবে, এই সব কিছুর জন্য লাজুই দায়ী। লাজু যদি সেদিন ওই অটোতে না আসত তাহলে হয়তো আজও সে অনুভবের স্ত্রী হয়ে সুখে থাকতে পারত। বনলতার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। সে সুযোগ খুঁজতে থাকে কিভাবে লাজুকে শেষ করা যায়। অন্যদিকে লাজু তার ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর। সে দিনরাত পড়াশোনা করে আর হাসপাতালের ইন্টার্নশিপে ব্যস্ত থাকে। অনুভবের সাথে লাজুর বন্ধুত্ব এখন আরও গভীর হয়েছে। অনুভব এখন লাজুর ছোট ছোট সাফল্যে আনন্দ খুঁজে পায়। ঠাম্মি একদিন অনুভবকে ডেকে বলে, কৃষ্ণ, আমি তো ভাবছি লাজুই এই বাড়ির আসল লক্ষ্মী, তুই কি ভাবিস? অনুভব হাসে আর বলে, তুমি তো ঠিকই বলো ঠাম্মি,
লাজু না থাকলে হয়তো আমাদের পরিবারটা আজ ভেঙে যেত। লাজু যখন গ্রাম থেকে সুদেবকে কলকাতায় নিয়ে আসার কথা বলে তখন অনুভব নিজেই উদ্যোগ নিয়ে সুদেবের চাকরির ব্যবস্থা করে দেয়। সুদেব কলকাতায় এসে লাজুকে দেখে অবাক হয়ে যায়। সে দেখে তার সেই ছোটবেলার খেলার সাথী আজ কত বড় ডাক্তার হয়ে গেছে। সুদেব বলে, তুই তো বদলে গেছিস রে লাজু। লাজু হাসে আর বলে, আমি সেই আগের লাজুই আছি, শুধু বাইরের পোশাকটা বদলেছে। সুদেব অনুভবের প্রতি কৃতজ্ঞতা জানায়, কিন্তু সুদেবের মনে মনে একটা ভয় কাজ করে। সে দেখে অনুভব লাজুকে খুব চোখে চোখে রাখে, এই বুঝি তার লাজুকে কেউ কেড়ে নেয়। একদিন লাজু যখন হাসপাতাল থেকে ফিরছিল তখন আচমকা তার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুজন লোক নেমে লাজুকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। লাজু চিৎকার করে, কিন্তু রাস্তাটা নিরিবিলি থাকায় কেউ এগিয়ে আসে না। ঠিক সেই সময় অনুভব সেখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। সে দূর থেকে লাজুর চিৎকার শুনতে পায় আর নিজের গাড়ি দিয়ে অপহরণকারীর গাড়ি